আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা নিসা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। আবারও নোংরা কৌশলের আশ্রয় নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক দল হামাস শনিবার ৬ ইসরায়েলি বন্দীকে মুক্তি দিলেও প্রতিশ্রুত ৬২০ ফিলিস্তিনিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মুক্তি দেয়নি ইসরায়েল। এর ফলে হামাস এবং ইসরায়েলের মধ্যকার উত্তেজনা আবার তীব্র আকার নিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সর্বশেষ মুক্তি পাওয়া বন্দীদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। হামাস এটিকে চূড়ান্ত ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘন অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে। দীর্ঘ প্রায় ১৬ মাসের রক্তাক্ত সংঘাতের পর ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চলছে। এরপর যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ২৫ জন বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। তাদের মুক্তির সময় সংগঠনটির পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় শনিবার মুখোশ পরা সশস্ত্র হামাস যোদ্ধারা বন্দীদের মঞ্চে নিয়ে যান। এ সময় যোদ্ধারা ভারী অস্ত্র বহন করছিলেন, এমনকি এমন অস্ত্রও তাদের হাতে ছিল যেগুলো ইসরায়েলি সেনাদের নির্মূল করে জব্দ করেছিলেন তারা। সেখানে উপস্থিত গাজাবাসীর উদ্দেশ্যে বন্দীদের হাত নাড়াতে এবং ভাষণ দিতে দেখা যায়। বন্দীদের একজন পাশে দাঁড়িয়ে থাকা এক ফিলিস্তিনি যোদ্ধার কপালে চুম্বনও করেন। এই দৃশ্যপটে ইসরায়েলি প্রশাসন চূড়ান্ত ধরনের অপমান বোধ করে। অনেক বিশ্লেষক বলছেন, গাজা যুদ্ধে নিজেদের বীরত্বপূর্ণ অর্জন এবং আগামীতে নিজেদের পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির জানান দেওয়ার জন্যই হামাস এই দৃশ্যপট তৈরি করে। এক্ষেত্রে পুরোপুরি সফল হয়েছে হামাস। গাজার শাসক দল অভিযোগ করেছে, যুদ্ধবিরতি নস্যাৎ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তারা বলেছেন, ইসরায়েল সরকার চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনার দিকে এগোচ্ছে না, অথচ প্রথম দফার মেয়াদ ১ মার্চ শেষ হওয়ার কথা। চুক্তির প্রথম ধাপে ৩৩ ইসরায়েলি বন্দীর মুক্তি, গাজার বেশ কিছু অংশ থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার এবং মানবিক সাহায্য গতিশীল করার কথা ছিল। চুক্তির দ্বিতীয় ধাপে সব ইসরায়েলি বন্দীর মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতির বাস্তবায়ন হওয়ার কথা। হামাসের রাজনৈতিক দফতরের সিনিয়র সদস্য বাসেম নাইম শনিবার আল জাজিরাকে বলেন, আবারও নোংরা খেলা শুরু হয়েছে, যা চুক্তি নষ্ট করে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার সংকেত পাঠানোর উদ্দেশ্যে করা হচ্ছে। নাইম অভিযোগ করেন, ইসরায়েল চুক্তির শর্ত লঙ্ঘন করে চলেছে। প্রথম ধাপে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেশিরভাগ মানবিক সাহায্য গাজায় প্রবেশ করতে দেয়া হয়নি এবং নেতজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার বিলম্বিত হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের অনেকে হামাসের অভিযোগকে সঠিক বলে স্বীকার করলেও ইসরায়েল সরকার তা অস্বীকার করছে। বাসেম নাইম বলেন, নোংরা খেলায় মেতে উঠলে ইসরায়েলের কঠিন জবাবও পাবে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় দফা বাস্তবায়িত হলে গাজা থেকে ১ সপ্তাহের মধ্যে সেনা প্রত্যাহার করতে হবে। এতে যুদ্ধের সমাপ্তি ঘটবে, যা নেতানিয়াহু চান না। কারণ যুদ্ধ শেষ হলে ইসরায়েলে সাধারণ নির্বাচন হবে, আর জনমত জরিপগুলো বলছে নিশ্চিতভাবেই নেতানিয়াহুর জোট পরাজিত হবে। এখন তিনি যুদ্ধকে প্রলম্বিত করে ক্ষমতায় টিকে থাকার নোংরা কৌশল নিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, গাজায় অপমানিত হয়ে পশ্চিম তীরে হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। তীব্র প্রতিরোধ গড়ে তুলেছেন ফিলিস্তিনি যোদ্ধারাও। খবরে বলা হয়, জেনিনের দক্ষিণে কাবাতিয়ায় বুলডোজার দিয়ে অবকাঠামো ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। নাবলুসের পূর্বে বেইত ফুরিকে হানা দিলে তাদের সঙ্গে প্রচণ্ড লড়াইয়ে লিপ্ত হন ফিলিস্তিনি যোদ্ধারা। হেব্রনের উত্তর পশ্চিমে বেইত খলিলে হামলার সময় সাউন্ড বোমা ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেন দখলদাররা। ইহুদিবাদী সেনাদের হামলার শিকার হয়েছে জেনিনের পার্শ্ববর্তী আরাবাহ, কালকিলিয়ার পূর্বের শহর ইমাতিন, নাবলুসের পাশের শহর জোয়াতা ও আল আইন ক্যাম্প এবং রামাল্লার পাশের গ্রাম কফারনিয়াম ও দেইর ইবজি। ইসরায়েলি বাহিনী ২ ফিলিস্তিনি শিশুকে পেটে ও পিঠে গুলি করে হত্যাও করেছে। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ১২ বছর বয়সী আয়মান নাসের আল হাইমুনি হেব্রনে এবং ১৩ বছর বয়সী রিমাস আল আমৌরি জেনিন এলাকায় গুলিবিদ্ধ হয়। সংবাদ মাধ্যমগুলো বলছে, দখলদারদের প্রতিহত করতে বিভিন্ন জায়গায় তীব্র প্রতিরোধ গড়ে তুলেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। মার্কিন F-16 যুদ্ধবিমান লক্ষ্য করে সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি আনসারাল্লাহ নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। ১৯ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে বলে শনিবার মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ খবর দিয়েছে। পেন্টাগনের সিনিয়র কর্মকর্তাদের বরাতে চ্যানেলটি জানায়, ইয়েমেনের লোহিত সাগর উপকূলের আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় যুদ্ধ বিমানটিতে হামলা চালানো হয়, তবে ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়। একই দিন একটি অত্যাধুনিক মার্কিন MQ-9 ড্রোন লক্ষ্য করেও সারফেস টু এয়ার মিসাইল ছোড়েন ইয়েমেনের যোদ্ধারা।
গাজা যুদ্ধের ১৫ মাসে এই ধরনের বেশ কিছু মার্কিন ড্রোন ভূপাতিত করেন তারা। অবশ্য ফক্স নিউজে প্রকাশিত এই সব খবর নিয়ে হুথিরা কোনো মন্তব্য করেননি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যা শুরু করার পর ইয়েমেনের সশস্ত্র বাহিনী ১৫ মাসে ইসরায়েলি ও মার্কিন স্বার্থের বিরুদ্ধে শত শত হামলা চালায়। গত মাসের গোড়ার দিকে তারা লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালান। এর ফলে রণতরীটি লোহিত সাগরের উত্তর অংশে চলে যেতে বাধ্য হয়। তাছাড়া গত ডিসেম্বরে ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করে তারা একটি মার্কিন F-80 যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছেন। সে সময় ইঙ্গো মার্কিন যৌথ বাহিনী ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের অবস্থানে বোমা বর্ষণ করতে এসেছিল, কিন্তু একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হলে বাকি বিমানগুলো আর হামলা না চালিয়ে পালিয়ে যায়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, গাজা উপত্যকায় ১৫ মাসের গণহত্যামূলক যুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত বিজয় অর্জন করেছে। তিনি শনিবার তেহরানে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালার সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। ইসরায়েলি আগ্রাসনের মুখে তীব্র প্রতিরোধ গড়ে তোলায় তিনি ফিলিস্তিনি ও লেবাননবাসীর ভূয়সী প্রশংসা করেন। কলিবফ বলেন, প্রতিরোধ ফ্রন্ট মুসলিম উম্মাহর জন্য বিজয়ের এক মহাকাব্য তৈরি করেছে, যেখানে তলোয়ারের ওপর রক্তের বিজয় সূচিত হয়েছে। ইরানের এই শীর্ষ পার্লামেন্ট সদস্য আরও বলেন, ইহুদিবাদী বাহিনীর গণহত্যা, আগ্রাসন ও অপরাধ যজ্ঞের মোকাবেলায় ফিলিস্তিনি জনগণ অতুলনীয় প্রতিরোধ গড়ে তুলেছিলেন। একই সঙ্গে লেবাননের জনগণও আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেন। তিনি বলেন, হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরাল্লাহর শাহাদাতের পর তিনি বৈরুত সফরে গিয়ে দেখতে পান, নাসরাল্লাহর শাহাদাতের পরও লেবাননের জনগণ দৃঢ় মনোবল নিয়ে ইহুদিবাদী বাহিনীর মোকাবেলা করে যাচ্ছেন। স্পিকার বলেন, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা প্রমাণ করেছেন ইসরায়েল একটি দুর্বল শক্তি এবং অবৈধ দেশটি নিজের জন্য যে প্রাচীর নির্মাণ করেছে তা তাদের নিরাপত্তা দিতে পারবে না। সাক্ষাতে জিয়াদ আন-নাখালা বলেন, প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলের মোকাবেলায় নিজের শক্তি সীমাবদ্ধ করে ফেলবে না, বরং প্রয়োজনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধেও লড়াই করবে। প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি দিতে বাধ্য করেছে বলেও নাখালা উল্লেখ করেন। গাজা উপত্যকা পুনর্নির্মাণের জন্য ইসলামিক আরব তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন লিবিয়ার স্পিকার আগিলা সালেহ। দেশ, সংস্থা, ব্যাংক ও বিনিয়োগ সংস্থাগুলোর অবদানের মাধ্যমে এই তহবিল গঠনের পরামর্শ দেন তিনি। শনিবার তিনি বলেন, আজ আমরা ফিলিস্তিনকে ধ্বংস করার সবচেয়ে বিপজ্জনক চেষ্টা দেখতে পাচ্ছি। বিশ্ব দেখেছে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। নারী, পুরুষ, শিশু কেউ এই নির্মমতা থেকে রেহাই পাননি। অনেককে পুড়িয়ে হত্যা করা হয়েছে, গাজাবাসীদের সম্পদও ধ্বংস করে দেওয়া হয়েছে। আগিলা সালেহ বলেন, এই অবস্থায় গাজার উন্নয়ন ও পুনর্গঠনে আমি আরব সরকারগুলোকে, ইসলামী দেশগুলোকে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে একটি আরব ইসলামিক তহবিল গঠনের আহ্বান জানাচ্ছি। একটি বিশ্বস্ত সংস্থার মাধ্যমে এই তহবিল পরিচালিত হবে, যারা সর্বোচ্চ স্তরের দায়িত্ব এবং দক্ষতার অধিকারী হবেন। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় একযোগে 5টি কার্যকর এবং প্রশিক্ষণ নৌবহর মোতায়েন করেছে তেহরান। তিনি বলেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক জলসীমায় ইরানের ক্রমবর্ধমান নৌ উপস্থিতিকে ইঙ্গিত করছে। অ্যাডমিরাল শাহরাম ইরানি জানান, ইরানি নৌ ইউনিটগুলো বর্তমানে মালাক্কা প্রণালীতে অবস্থান করছে। মালাক্কা প্রণালীটি ভারত মহাসাগরে আন্দামান সাগরকে, প্রশান্ত মহাসাগরে দক্ষিণ চীন সাগরকে এবং এডেন উপসাগরের কাছে ইয়েমেনি উপকূলরেখাকে সংযুক্ত করেছে। ইরানের এই সামরিক কর্মকর্তা আরও নিশ্চিত করেন, নৌবাহিনী ভারত মহাসাগরের অন্যান্য স্থানেও দেশীয় সামরিক জাহাজের মাধ্যমে উল্লেখযোগ্য উপস্থিতি বজায় রেখেছে। এই কমান্ডার সেনাবাহিনীর যৌথ জুলফিকার 1403 মহড়ার কথাও উল্লেখ করেন। শনিবার শুরু হওয়া এই বিশাল মহড়ায় সেনাবাহিনীর স্থলবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ও বিমান প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি দেশটির খাতামুল আম্বিয়া ঘাঁটির যুদ্ধ ক্ষমতার একটি অংশ প্রদর্শন করা হয়। শাহরাম ইরানি বলেন, মহড়ার প্রথম দিনেই ইরান তার উপকূলীয় প্রতিরক্ষা লক্ষ্য অর্জনে সফল হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, নৌবাহিনী দেশের উপকূল বরাবর একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা দেয়াল তৈরিতে এই মহড়ার মাধ্যমে তাদের সক্ষমতা প্রদর্শন করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।